হ্যাঁ, দেখা যাচ্ছে। গ্রেট। ওয়াও, আমাদেরকে শিখাই দেন। ডলারটা দেখতে হবে, ঠিক আছে। 100 ভাই। আচ্ছা আচ্ছা, ভাই দেখাচ্ছি কি আমি। লন্ডন থেকে বলতেছেন? জি, লন্ডন থেকে বলছি। আহ, আমার একটা বিশাল পরিকল্পনা আছে, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। জয় আমাদেরই হবে। তো শুরু করি, হ্যাঁ। তো এখানে আহ, আমি একটা স্লাইড তৈরি করেছি, সেটা হচ্ছে অপরচুনিটি মাইন্ডসেট। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন? আমি একটু যদি নাড়াচাড়া দিতেন আমি ভালো হতো। হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো অপরচুনিটি মাইন্ডসেট এটা আমি কেন রাখছি? আহ, এখানে হয় কি, ফাইবারে আমরা যারা নতুনরা, এখানে তো অনেকেই, আপনারা সবাই বেশিরভাগই এখানে টপ রেটেড প্রো ফ্রিল্যান্সাররা আছেন, লেভেল 2 আমরা আছি। তো সবাই এক্সপিরিয়েন্স এই বিষয়ে। তো আমি ভিডিওটা রেকর্ড করতেছি, যারা নতুনরা দেখবে তাদের হয়তো অনেক বেশি উপকার হবে। তো অপরচুনিটি মাইন্ডসেট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সব কিছুর মধ্যেই একটা সম্ভাবনা খোঁজা, এবং এমন এমন কিছু বিষয়ে সম্ভাবনা খোঁজা বা কিছু কাজ করা যেটা আসলে আহ, সকলের তো কাজে আসবে, যারা নতুন তাদের বিশেষ করে কাজে আসবে ফিউচারটা বিল্ড করতে, যেটা আমার কাজে দিচ্ছিল। তেমন একটা উদাহরণ যদি দেই, কেমন অপরচুনিটি, যেমন যদি আমি যাই, দেখেন স্ক্রিনটাতে আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাতে যদি কখনো কোনো বীজ আসে, আমি সেটার পেছনে একটা বড় বৃক্ষ, আমি আমার মাইন্ডসেটে আমি সবসময় আহ, ভাবি আর কি, আমি এভাবে জিনিসটা থিঙ্ক করি। আমি যদি কোনো একটা সুই পাই, তাহলে আমি সুইটাতে এভাবে ভাবি যে একটা বড় কাঁথা সেলাই করে ফেলবো, এরকম। তো আমার মাইন্ডসেটটা সবসময় আগে থেকে এরকমই ছিল। তো এটা আমাকে অনেক বেশি হেল্প করছে। তো এই ছোটোখাটো বিষয়গুলোর মধ্যে আমি ফাইবারের 3 থেকে 4টা জিনিস সামনে নিয়ে আসবো। এখানে জাস্ট ওই ছোটোখাটো বিষয়গুলো মানুষজন স্কিপ করে যায়, সেটা স্কিপ করা আসলে না করাটাই ভালো, এটা আমার ধারণা, এবং আমি এটা রেজাল্ট পাইছি। তো আমি শর্টকাটে কিছু বিষয় যেটা আমার চোখে সবসময় ধরা পড়ে বা যেটা করা প্রয়োজন বলে আমি মনে করি, সেই বিষয়টাই আমি সামনে নিয়ে আসি। তো সেই বায়ার আপনার হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন যেটাকে বলে, বা গিগ অপটিমাইজেশন। তো এটার আমি একটা ভিউ দেই, ভিউটার নাম হচ্ছে বায়ার ফ্রেন্ডলি প্রোফাইল। ঠিক আছে, তো এই হচ্ছে বায়ার ফ্রেন্ডলি প্রোফাইল। আমি যদি বলি, তো এটা বলতে আমি কি বোঝাচ্ছি, তো আমি যে চোখে দেখি সেটা হচ্ছে বায়ার যখন আমার প্রোফাইলে আসে, আমি আমার প্রোফাইলটাকে জাস্ট একটা আমি কি করি এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা সেলস পেজের মতো যদি তৈরি করা থাকে প্রোফাইলটা, যেখানে ক্লায়েন্ট বা কোনো কেউ ঢুকলে এটা সেলসে কনভার্ট হয়। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের সেলস আসলে রেভিনিউ বৃদ্ধি পাবে। তো এখানে কয়েকটা বিষয় আমি শর্টকাটে বলি যে সেদিন ফয়সাল ভাই যেটা বললো যে প্রোফাইলটাকে একটা ধরেন যে দোকানের মতো আমি ভাবি, এবং ওই গিগগুলাকে একটা সেলফের মতো। তো এখন যদি গিগই যদি আমার যিনি দোকানের জিনিসপত্র যদি অগোছালো থাকে, তো বায়াররা আমার প্রোফাইলে কেন আসবে বা আমার দোকানে কেন আসবে, বিষয়টা এরকম। তো প্রোফাইলে যদি কেউ আসে, আমার একটা রুলস আছে, সেই রুলস হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে বায়ার, তো 10 সেকেন্ডের মধ্যে একটা মিনিমাম ওয়ার্ড পড়তে পারে, অথবা শোনার বিষয়টা আলাদা, ভিডিওর বিষয়টা আলাদা। বেশিরভাগ ক্ষেত্রে তো মানুষজন ভিডিও দেয় না। তো প্রোফাইলে ঢোকার পর 10 সেকেন্ডের মধ্যে বায়ার যেন কয়েকটা প্রশ্নের উত্তর পায়। সেটা হচ্ছে, 1 নম্বরটা, আমি কি করি, মানে আমি কার জন্য করি, আমি কিভাবে করি, এবং আমি কেন বিশ্বস্ত। এই 4টা প্রশ্নের উত্তর যদি বায়ার প্রোফাইল থেকে স্পষ্টভাবে পায়, সেক্ষেত্রে বায়ার এখানে অন্য কারো কাছে চাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। এটা আমি একদিনও তো শিখি নাই, ধরেন যে সবার থেকে এটা একটা সামারাইজ আমি করতে পারছি যে এই 4টা প্রশ্নের উত্তর যদি কেউ পায়, কোনো বায়ার পায়, সেক্ষেত্রে আপনার প্রোফাইলে বা আপনার সাথে কমিউনিকেশন একটা শুরু হবে। তো এই কি কি এখন কি করবো, এটাও তো একটা অনেক বড় আলোচনা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে লাগে টাইটেল, দেন হচ্ছে থাম্বনেল, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন ডিসক্রিপশনটা একটু কম, বাট ডিসক্রিপশনটা একদম ওই যে বললাম যে ঢুকে যেন বুঝতে পারে যে আমি কি করি, কার জন্য করি, কিভাবে করি, আমি কেন বিশ্বস্ত, এই বিষয়টা যেন সে বুঝতে পারে বা অনুধাবন করতে পারে। তো এরপর হচ্ছে পোর্টফোলিও, এফএকিউ, প্রোফাইল পিকচার থেকে শুরু করে প্রাইজিং, এই সবগুলো এর মধ্যে আছে। তো এগুলো আমি আলোচনা করতেছি না, তো এগুলো অন্য কোনো দিন আলোচনা করা হবে সকলে মিলে। আচ্ছা, তো পরের পার্ট আমি যদি যাই, তো ধরেন আমার প্রোফাইল রেডি,
আমি ধরেন আমি যখন ফাইবার প্রোফাইল করছিলাম, আমিও তো এত ডিটেলসগুলো জানতাম না, আস্তে আস্তে জানছি। বাট তখন থেকে না জানার পরেও যে বিষয়গুলো আমি ফলো করতাম, সেটা আমি সামনে দেখাচ্ছি। কমিউনিকেশনের কয়েকটা বিষয় এরকম, হ্যাঁ। তো ওখানে কমিউনিকেশনের এই বিষয় 5টা বিষয় আমার কাছে, ধন্যবাদ। কমিউনিকেশনের এই 5টা বিষয় আমার কাছে এরকমটা মনে হয় যে এই 5টা বিষয় যদি না থাকতো, এই রুমালটার মতো হয়তো আমি স্পেসিফিক ফাইবারে আমি হয়তো সার্ভাইভ করতে পারতাম না, অথবা অনেক বেশি কষ্ট হইতো আমার। তো এগুলো শিখছি। এখন যে টেকনিকটা দেখলেন একটু আগে, এই আমার ব্যাকগ্রাউন্ড ফাইবার শুরু করার আগে আরো অনেক বছর এই ব্যাকগ্রাউন্ডটা ছিল। তো এখানে অনেক সাইকোলজিক্যাল বিষয় আসে, সেই বিষয়গুলো আমার ফাইবারে কাজে দিছিল। তো সেটার প্রথম বিষয়টা কি, সেটা হচ্ছে আমি যদি দেখাই স্কিল মিসম্যাচ। এটা আবার কি, ঠিক আছে? স্কিল মিসম্যাচ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এখানে ওই প্রথম যে পার্টটা আলোচনা করলাম, ছোটখাটো অপরচুনিটিগুলোকে গ্র্যাব করা। তো স্কিল যদি মিসম্যাচ করে, আমাদের সবার অভিজ্ঞতা এটা আছে যে তাদের স্কিলের বাইরে বিভিন্ন বায়াররা আসে আমার প্রোফাইলে। নতুনদের ক্ষেত্রেও এটা হয়। তো নতুনদের ক্ষেত্রে এটা যখন হয় তখন ভয়ঙ্কর কয়েকটা বিষয় ঘটে, আবার পুরাতন যারা আছে তারা এটা জেনারেলি স্কিপ করে যায়। তো এখানে আমি নতুন ভাবে একটু চিন্তা করেছিলাম, করার পরে প্রথম থেকে এখন পর্যন্ত এটা কাজে দেয় এবং এখান থেকে অনেক ভালো বেশি আউটপুট আসে। কি সেটা হচ্ছে ধরেন যে আমি লিড জেনের কাজ করি। আমি এখন 3টা সার্ভিস দিচ্ছি ফাইবারে। তো প্রথম জাস্ট লিড জেনারেশনের সার্ভিস দিতাম, তখন লিড জেনারেশনের সাথে সম্পর্কিত আরো অন্যান্য সাব ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি লিড জেনের সাথে সম্পর্কিত, বাট সেটা আমার স্কিলের সাথে যায় না। ঠিক আছে, গেলেও কিছুটা প্রাসঙ্গিক, কিছুটা অপ্রাসঙ্গিক, এরকম। তো এই ক্লায়েন্টগুলো যখন আসে, তো পুরাতন যারা আছে তারা একটা ভুল করে যে আমার তো অর্ডার নাই, ক্লায়েন্ট আসলে রিভিউ হ্যান ত্যান হবে, কাজটা নেয় না, বোঝে নিয়ে তখন রাতের ঘুম হারাম। আর পুরাতন যারা আছে তারা যেটা করে যে অর্ডার আছে 2-4টা, দেখি $100, $200, $1000 করলাম না, এই একটা থাকে। তো এখানে আমি যেটা করি তাদের সাথে, যে স্কিল মিসম্যাচ হয়েছে, সমস্যা নাই, তার রিকোয়ারমেন্টটা দেয়। যখন আমি রিকোয়ারমেন্টটা পূর্ণাঙ্গ করি, করার পরে যে রিকোয়ারমেন্টটা আমার কাছে কেন আসছে, কোথাও না কোথাও তো মিল পাইছে, কোথাও না কোথাও পাইছে সে আমার কাছে হুদাই তো আসে নাই। তো ওই জিনিসটা খুঁজে বের করে ওটার একটা সলিউশন আমি বের করি, যে আমি তোমার এই স্কিল, এই রিকোয়ারমেন্টের আমার এই স্কিলটা মিল আছে, আমি এটাতে এই বিষয়গুলো তোমাকে প্রোভাইড করব। তুমি যদি চাও আমি একটা স্যাম্পলও দিতে পারি, এটাতে তুমি 100% একটা কোয়ালিটিফুল কাজ পাবা। অ্যান্ড এখানে সরি বলে অন্য কাউকে ফাইন্ড করে নাও এটা না বলে, আমি তাকে সরি না বলে আমি তাকে একটা সলিউশন প্রোভাইড করি। যেমন ধরেন যে সে আমার কাছে আসছে, আমার স্কিল মিলে নাই, কিন্তু আমি তো জানি ফাইবারে কিভাবে সার্চ করা হয়, কোন ক্যাটাগরি গেলে একজন ভালো এক্সপার্টকে সে খুঁজে পাবে। তো আমি ক্লায়েন্টকে বলি যে আপনি এই কিওয়ার্ড দিয়ে বা ফাইবারে প্রোতে যান, প্রোতে গিয়ে বা জেনারেলে যান, যে এই ফিল্টার টেক্সট করেন, করে এই পার্সনগুলোকে নক করেন, বা প্রথম কয়েকজন আছে বা আমি কখন নাম সাজেস্ট করে দিলাম তাকে ফাইন্ড করেন, বা এই কিওয়ার্ডে ফাইন্ড করেন, তাহলে আপনার এই সার্ভিসটা আপনি একদম পারফেক্টলি করে নিতে পারবেন। আর আমার স্কিলের সাথে যদি কখনো মিল বা স্কিলের মতো আমার স্কিলের সাথে সম্পর্কিত কোনো কাজ যদি কখনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে জানাই, আমি আপনাকে করে দেবো। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ট্রিক, যেটা হচ্ছে আমার ক্লায়েন্ট না, কিন্তু ইন ফিউচারে সে আমার ক্লায়েন্ট। এবং এখানে আরেকটা জিনিস ঢুকাই দেয়, সেটা হচ্ছে যে আমার রিলেটেড যদি কোনো কাজ আপনার কারো, সেক্ষেত্রে আমার প্রোফাইলটা দিয়ে দিন। হ্যাঁ, তো এখানে আমি যতজনের সাথে এই কথাগুলো লিখছি, যদি গড়ে যদি ধরি 20 জনকে লিখছি, আর যদি 20 জনের মধ্যে 15 জন রিপ্লাই করে, 15 জনের মধ্যে 13 জন একটা শব্দ লিখছে, সেটা হচ্ছে যে অনেস্ট, থ্যাংক ইউ ফর ইউর অনেস্টি, এই শব্দটা সে লিখছে। তো এটা আসলে অনেক বেশি একটা অপরচুনিটি দেয়, এবং এখান থেকে অনেক ভালো ভালো ডিলও আমি ক্লোজ করছি। তো এই জন্য স্কিল মিসম্যাচ অপরচুনিটি যেটা আছে এটাকে কাজে লাগানো উচিত। এবং কমিউনিকেশনের যে বিষয়গুলো বললাম, এই ছোটোখাটো বিষয়গুলো যারা আমি স্কিপ করে যাই, তাদের হয়তো এটা অনেক বেশি কাজে লাগবে। তো পরের একটা বিষয়, সেটা হচ্ছে স্কোপ ট্র্যাপ। এটা আবার কি? তো এটা হচ্ছে যে
উম, সবাই প্যারার মধ্যে থাকে কম বেশি। সেটা হচ্ছে একটা বাক্যের মধ্যে ক্লায়েন্টরা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে একটা বাক্যের মধ্যে 4-5টা কাজ লুকায় থাকে, ঠিক আছে? তো এটা সব ক্যাটাগরির মানুষজনদের সাথে ফাইবারে বিশেষ করে এই ঝামেলাটা হয়। সেটা হচ্ছে যে একটা বাক্য, যেমন বায়ার ডাইরেক্ট অর্ডার করছে, অর্ডার করে ধরেন যে কোনো ডিজাইনারকে বলছে যে আমাকে একটা বল ডিজাইন করে দাও, এক লাইনে বলছে আমাকে একটা বল ডিজাইন করে দাও, সব অন্যান্য ডিটেলস সব ঠিক আছে। তো ডেলিভারি দিচ্ছেন, ডেলিভারি দেওয়ার পর রিভিশনে পাঠায় লিখছে যে আচ্ছা সব ঠিক আছে তোমার দিতেছি, কিন্তু আমি তো ধরেন যে আপনি ক্রিকেট বল ডিজাইন করে দিচ্ছেন, ও বলে এখন আসে বলতেছে যে আমি তো ক্রিকেট বল ডিজাইন করে চাই নাই, আমাকে একটা ফুটবল ডিজাইন করে দাও, ঠিক আছে? তো এই ঝামেলাটা কিন্তু হয়। তো তখন এই ট্র্যাপের মধ্যে যেন না পড়ে, এই ক্ষেত্রে আমি যেটা ইউজ করি, ক্লায়েন্টের মুখ থেকে আমি শুনে নিই যে তোমার আমি এই পুরো তো রিকোয়ারমেন্ট দেয়, আমি যেটা করি পুরো রিকোয়ারমেন্ট দেয়, প্রথম রিকোয়ারমেন্টে এটা, এটার সলিউশন এটা, পরেরটা এই সময়ে দিব, এই হ্যান ত্যান এগুলো বললাম। লাস্টে বলি যে এই জিনিসটা বলতে তুমি কি বুঝাইছো, আমি এটা প্রপারলি বুঝতে পারছি না, বা তুমি একটু পরিষ্কার করো, তাহলে আমি আমার কাজটি করতে সুবিধা হবে। আর আমি যখন কাজ আসে, যেমন এক্সপার্টদের একটা সমস্যা যেটা হয়, ধরেন যে বল ডিজাইন করতে দিছে, তো ও নিজেই ধারণা করে নেই আমাকে ফুটবল ডিজাইন করতে দিছে। আবার এখানে আরেকটা ঝামেলা হয়, সেটা হচ্ছে যে আমাকে বললো ডিজাইন করতে, আমি আবার জিজ্ঞেস করবো যে কি বল ডিজাইন করতে, এটা আমার কি আমাকে তো এক্সপার্ট মনে করবে কি না, হ্যান ত্যান, এই ভয়ে আবার অনেকে বলে না। আমি বাস্তব ঘটনা শুনছি অনেকের কাছে। তো এটা আসলে অনেকে করতে চায় না, পরে আবার প্যারার মধ্যে পড়ে। তো এই কাজটার জন্য আমি সবসময় বায়ারের কাছ থেকেই শুনে নেই যে তোমার এই জিনিসটার দ্বারা তুমি কি বোঝাইছো। সেম ভাবে যদি আমি একটু নিচে আসি, একই ধরনের একই ক্যাটাগরির আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কনফিউজিং ওয়ার্ড, মানে কনফিউজিং তৈরি করে এরকম ওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ, এই ওয়ার্ডগুলো হচ্ছে এরকম সবার ক্যাটাগরির মধ্যে থাকে। আমার ক্যাটাগরিতে আমি একটা বলি, সেটা হচ্ছে যে আমি যখন প্রথমে কাজ করতাম ফাইবারে, তখন সব থাকতো, আমি যেহেতু ডেটা প্রোভাইড করি B2B ডেটা, তো সেখানে ফোন নাম্বার দেওয়া থাকতো, ঠিক আছে? তো কিছু এই কাজগুলো কারা করে, এই কাজগুলো করে হচ্ছে যারা ফাইবারকে খুব ভালো করে জানে, যেসব বায়ার, তারা এই কাজগুলো করে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টেনশনালি কয়েকটা বায়ার যারা এজেন্সি থেকে এসে কাজ সোর্সিং করে আমাদের কাছ থেকে করায় নেয় কম টাকা দিয়ে, সেই বায়ারগুলো এই কাজগুলো করে ইন্টেনশনালি। তো এই কনফিউজিং ওয়ার্ডগুলোর মধ্যে আমাদের যেমন হচ্ছে একটা আছে ফোন নাম্বার। অর্ডার করার পরে আমি ধরেন যে সব কিছু টার্গেট অনুযায়ী তার টাইটেল, টিমেল যা আছে হ্যান ত্যান সব দিলাম, ফোন নাম্বারটা আমি জেনারেলি কোম্পানি ফোন নাম্বার দিই। তো দেওয়ার পরে মাঝে মাঝে তারা এসে বলে যে আমি তো কোম্পানি ফোন নাম্বার তো আমার লাগবে না, তুমি আমাকে পার্সোনাল ডিরেক্ট ফোন নাম্বার প্রোভাইড করো। তো এই যে একটা ঝামেলা, একটা ওয়ার্ডের মধ্যে দুইটা মিনিং। এই ওয়ার্ডগুলো থেকে এই ওয়ার্ডগুলো প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যেই থাকে, আমার ক্যাটাগরির মধ্যেও আছে। তো এই ওয়ার্ডগুলা সম্পর্কে আসলে সবার ধারণা থাকা উচিত, নতুন যারা আসছে বিশেষ করে তাদের জন্য, যে তার ক্যাটাগরিতে এই ধরনের ওয়ার্ডগুলো কি কি, অথবা এই ধরনের ওয়ার্ড ডাইরেক্ট অনেক ক্ষেত্রে ডিসক্রিপশনে উল্লেখ করলে ক্লায়েন্টরা একটু স্কিপ করে যাইতে চায়, কিন্তু ক্লায়েন্টরা ধরেন যে আমার ক্যাটাগরি থেকে ফোন নাম্বার লিখলে আসার পরে কমিউনিকেশনে যখন বলে তখন আমি বোঝাই কোম্পানি ফোন নাম্বার, বাট অনেকের ওই ডাইরেক্ট ফোন নাম্বার লাগে। তো সেক্ষেত্রে ডিসক্রিপশনে কোম্পানি ফোন নাম্বার দেখলে চলে যায় অন্য সেলারদের কাছে চলে যায়। এই সমস্যাটা এখনো ফেস করি মাঝে মাঝে, তবু আমি চেঞ্জ করছি। তো নতুন যারা আছে তারা এই কনফিউজিং ওয়ার্ডগুলো সম্পর্কে অনেক বেশি, যদি বেশি না 2-4টা ওয়ার্ডই মেবি প্রত্যেকের ক্যাটাগরিতে থাকে, এই ওয়ার্ডগুলোতে যদি ক্লায়েন্ট কোনো রিকোয়ারমেন্ট প্রোভাইড করে, সেক্ষেত্রে সেম ওয়েতে আমি ডিল করি, ও সবারও ডিল করা উচিত। সেটা হচ্ছে যে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা দেয়, আমি কখনো পার্সোনালি নেগেটিভ ওয়ার্ড ইউজই করি না ফাইবারে। যেমন নো, সরি খুব কম বলি, স্যার, ম্যাডাম, এগুলো ওয়ার্ড কখনো ইউজ করি না। ক্লায়েন্টকে রেড সাইন, নেগেটিভ রিলেটেড যত শব্দ ক্লায়েন্টের সাথে আমি ইউজই করি না, অন্য কোনো ওয়েতে না করি। যেমন একটু আগে যেটা বললাম, যেমন কমন যেগুলো ওয়ার্ড বা কনফিউজিং যেগুলো ওয়ার্ড, সেগুলো ওয়ার্ড দিয়ে যখন কোনো রিকোয়ারমেন্ট পাঠায়, আমি প্রথমে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ডিটেলসগুলো তাকে বলি
যে তোমার এই 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 সমস্যাগুলো আমি এইভাবে সলিউশন করবো, তোমার এটা তো অনেক বেশি প্যারা লাগবে, এটাতে আমার সময় ব্যয় করতে হবে, এটা এই কাজ করবো, এখান থেকে অনেক ভালো ডাটা আসবে, এখানে ডাটা কম আছে, এখানে বেশি আছে, সব প্রপারলি একটা রিপোর্ট তৈরি করে দিয়ে লাস্টের দিকে শুধু এভাবে বলি যে তোমার এই ওয়ার্ডটা দ্বারা তুমি কি বুঝেছো আমাকে একটু স্পষ্ট করো, করলে আমি তোমাকে একটা অফার পাঠাচ্ছি। অথবা এভাবে এখানে বলি যে তোমার এই ওয়ার্ডে কিন্তু আমি পার্সোনাল ফোন নাম্বার না, ডিরেক্ট ফোন নাম্বার প্রোভাইড করি। আমি একদম নিচে স্পষ্ট করে আমি নিচে কেন বলতেছি, কারণ প্রথমে যদি আমি ওটা বলি যে আমি এই পার্সোনাল ফোন নাম্বার আমার লাগবে, উনি বলছে লাগবে, তো বা ওয়ার্ডটা দিছে, সে হয়তো মনে মনে ধরেছে পার্সোনাল ফোন নাম্বার আমাকে দিবে। আমি যদি প্রথমে ওকে বলে দেই যে আমি পার্সোনাল ফোন নাম্বার প্রোভাইড করব না, তো সেক্ষেত্রে তার কাছে একটা নেগেটিভ সেন্স চলে যায়, তো আমার সাথে ওই একটা হয় না আর কি, ভাবে হয় না। হ্যাঁ, এরকম একটা আছে, একটা উদাহরণ দিলাম আর কি। তো এই কারণে এই ধরনের ওয়ার্ডগুলো নিয়ে আমি নিচে বলি এবং না সূচক না বলে এটার একটা আসলে একটু মোলামুলি করি আর কি ওই স্টাইলে। তো এই হচ্ছে কনফিউজিং ওয়ার্ড, যেটা সব ক্যাটাগরিতে থাকে। আমি এইভাবে ডিল করি এগুলো ক্লায়েন্টের সাথে, তো এতে আসলে ক্লায়েন্টের সাথে কনফ্লিক্টও তৈরি হয় না, আর ক্লায়েন্টও বোঝে আর কি। এবং ডাইরেক্ট ওইভাবেই বলি যে এটা দ্বারা তুমি কি যখন তুমি বুঝতে না পারি ডাইরেক্ট বলি যে তোমার এটা দ্বারা আমি বুঝতে পারতেছি না, তুমি আমাকে বলো এখানে তুমি কি চাও। কিন্তু ক্লায়েন্ট যতক্ষণে না বলবে না ততক্ষণ আমি অফার পাঠাই না, কারণ ওই যেগুলো ইন্টেনশনালি আসে সহজে বলতে চায় না, তারা ওই অর্ডার করার পরে ঝামেলাটা করে। তো ক্লায়েন্টের কাছ থেকে যখন কনফার্ম হই দেন অফার পাঠাই। তো এই হচ্ছে আমার 3 নম্বর একটা ওয়ার্ড গেল। 4 নম্বর আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে প্রাইস। প্রাইস বলতে আবার কি বোঝাচ্ছি? প্রাইস বলতে ওই সব কিছুর মূলে সমস্যাগুলো সমাধানেরই চেষ্টা করতেছি এগুলো থেকে। তো প্রাইস বলতে কিছু কিছু ক্লায়েন্ট আসে, যেগুলো আমাদের সেক্টরে আসে, সব সেক্টরে আসে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সুন্দরভাবে দিছে যে আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা এই সময়ের মধ্যে লাগবে, তোমার প্রাইস কত বলো। লাস্টে লেখছে তোমার প্রাইস কত বলো। তো আমার অভিজ্ঞতা অনুযায়ী এই যারা প্রাইস নিয়ে প্রথমে আসে তারা একটা ঝামেলা করে যে আগে যদি প্রাইসটা আমি না বলে দিই, সেক্ষেত্রে অল কনভারসেশন করার পরে লাস্টে এসে দামে মিলে না। তো এখানে আমি যদি সে কোনো ক্রাইটেরিয়া দিয়ে দেয় স্পষ্টভাবে, যদি না দেয় তাকে আমি জিজ্ঞেস করি তোমার ক্রাইটেরিয়াটাকে পুরোপুরি দাও, তারপর আমি প্রাইস বলতেছি। তো যদি ক্রাইটেরিয়া ফুল দেয় সেক্ষেত্রে আমি ওই সেম ওয়েটাই করি, আর রিকোয়ারমেন্টের সব ডিটেলস বলি করব। দেন যারা প্রাইস নিয়ে প্রথমে আসে তাদেরকে আসলে প্রথমে আমি ডিসকাউন্ট দিই। আর পুরাতন যদি রিপিট বায়ার হয় সেক্ষেত্রে অন্য টেকনিক ইউজ করি। তো এখানে আমি নতুন বায়ারের কথা বলতেছি, ধরেন যে আপনার কাছে প্রথম আসে অর্ডার করতেছে প্রাইস নিয়ে, তো সব রিকোয়ারমেন্ট বলার পরে সে কিন্তু প্রাইস দেখছে, আমার কিন্তু প্রাইস কিন্তু দেওয়া আছে আমার প্যাকেজে, তারপরে আমাকে প্রাইস জিজ্ঞেস করতেছে। তো আমি ওকে বলি যে তোমার এই আমার 1000 লিড লাগবে তোমার, তাহলে আমি তোমাকে 1000 লিড দিব, আমার তো রেগুলার প্রাইস $180, আচ্ছা তোমাকে আমি 20% ডিসকাউন্ট দিচ্ছি, এটা তো $160 বা $150 যেটাই হোক, এই কাজের জন্য $150 তোমাকে আমি চার্জ করতেছি, 30% ডিসকাউন্ট। অফার পাঠাই না কখনো, ডিসকাউন্ট এর সময় লাগবে এত হ্যান ত্যান বলে একটা ফাইন এক রিপোর্টের মধ্যে সব দিয়ে পাঠাই, তাহলে সেকেন্ড কনভারসেশনে যেন না আসে। কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখতেছি, যারা মানে প্রাইসটা আগে যদি ক্লিয়ার না করে দেই সেক্ষেত্রে ওই অনেক কথাবার্তা বলার পর গিয়ে লাস্টে ডিল ফাইনাল হয় না। এবং আরও একটা বিষয় করি, সেটা হচ্ছে যে এই ধরনের ক্লায়েন্ট যারা আসে তারা প্রাইস একটা ফিক্সড করে নিয়ে আসে মাথার মধ্যে। ধরেন যে তাদের দেখবে যে আমার বাজেট তো $50, এই কথাটা সবাই তো জানেন, আমার বাজেট $50, সে সব কিছু বলেন আমার বাজেট তো $50, আমার বাজেট $100, আমার বাজেট তো $200, $20। তো আমি যেটা করি, ঠিক আছে সমস্যা নেই, তোমার এই কাজগুলো করে নিবা, তো এটা তো আসলে এই বাজেটে আমার দ্বারা পসিবল হচ্ছে না, তাহলে তোমার যেহেতু বাজেট $20, তাহলে এই কাজটা আমি অর্ধেক করে দিই। বা ধরো যে 1000 লিড আমার কাছ থেকে নিত, আপনাদের হয়তো অন্য ল্যাঙ্গুয়েজ থাকে, এখানে 1000 লিড লাগতো, আপনার বাজেট $100, আচ্ছা ঠিক আছে, তাহলে $100 আপনাকে আমি 700 লিড দিচ্ছি। এবং এটা ওই আরেক কিছু এক্সট্রা ভ্যালুয়েবল কথা এখানে অ্যাড করে দিই যে এটা একদম আপনার রেডি টু ক্যাম্পেইনের জন্য আমার এই লিডগুলো তোমার জন্য একদম কাজ করবে, তোমাকে আর কোনো কিছুতে হাত দিতে হবে না। এরকম কিছু এক্সট্রা আসলে ওয়ার্ড ইউজ করি যেটা ক্লায়েন্টকে ওই স্যাটিসফ্যাকশন দেয়, যারা হচ্ছে প্রাইস নিয়ে বিশেষ করে আসে। তো
তো এই একটা প্রাইজের বিষয়, যারা প্রাইস প্রথমে জিজ্ঞেস করে তাদের সাথে প্রথমেই ক্লিয়ার, মানে দ্বিতীয় মেসেজেই ক্লিয়ার হওয়া উচিত যে আমি কি প্রোভাইড করবো। দেন হচ্ছে তারা আবার যদি কনভারসেশন শুরু করে সেক্ষেত্রে এই লাস্টে যদি কোনো প্রাইস বলে, আর যদি আমার প্রাইস এগ্রি করে তো ডিল করলাম, না করলে যেটা বললাম যে আমি এভাবে ডিল করি। তো আশা করতেছি এটাও কাজে দিবে অনেকের। তো ফাইনাল আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে টাইম। ঠিক আছে, তো ট্র্যাপ ট্রুপ সবই দেখলাম, প্রাইসও দেখলাম, তো টাইম নিয়ে একটা ঝামেলা আছে। বাট টাইমের মধ্যে আবার অনেক বড় অপরচুনিটি আছে, যেটা আমার ক্ষেত্রে ঘটছে। সেটা কি? তো টাইমটা হচ্ছে যে এই যখন প্রাইস জিজ্ঞেস করে যে ক্লায়েন্টগুলো, কিছু কিছু ক্লায়েন্ট আসে যেগুলো হচ্ছে সব রিকোয়ারমেন্ট দেওয়ার পরে টাইম জিজ্ঞেস করে যে তোমার কত সময় লাগবে। সেম একই জিনিস যে আমার তো টাইম দেওয়া আছে প্যাকেজের মধ্যে, তারপরে আমাকে টাইম জিজ্ঞেস করতেছে তোমার টাইম কত লাগবে। তো এই ক্লায়েন্টগুলোকে ডিল করার সময় আমি আগে অনেক ভালো করে জিনিসগুলো, রিকোয়ারমেন্টগুলো আগে দেখি যে আসলে কি লাগবে। ইন জেনারেল তো একটা রিকোয়ারমেন্ট দেয়, মাথার মধ্যে একটা সিনারিও চলে আসে যে এটা আমি তাকে ডেলিভারি করবো। তো এখন ওই ক্লায়েন্টগুলো যেগুলো টাইম জিজ্ঞেস করে, আমার কাছে এগুলো অনেক বড় অপরচুনিটি। কারণ এই ক্লায়েন্টগুলো আমি সচরাচর দেখছি তারা অনেক বড় ক্লায়েন্ট হয়। প্রথমে বাজেট যদি কমও থাকে, ইন ফিউচারে তাদের রিপিট বায়ার হয় অ্যান্ড তাদের প্রাইসগুলো অনেক আপনার তাদের পরবর্তীতে টাইমের উপর তারা ঠিক থাকলেও অন্যান্য সময় দেখবেন যে তাদের রিপিট বায়ার হওয়ার সম্ভাবনা থাকে এবং বড় কাজ নিয়ে আসে। তো এই ক্ষেত্রে আমি যেটা করি, টাইম বলার সাথে সাথে আমি ডাইরেক্ট বলে দিই না। ধরেন যে আমাদের তো লিড নাম্বার নিয়ে কাজ করতে হয়, যেমন ধরেন 10টা লিড, 100টা লিড, 20টা লিড, সেটার উপর ডিপেন্ড করে একটা টাইম দিই। আপনাদের হয়তো অন্য ফর্মুলা আছে। তো আমাকে ধরেন যে বললো 500 লিড লাগবে, আমার জেনারেলি দেওয়া আছে হচ্ছে 4 দিন বা 3 দিন। তো তখন টাইম জিজ্ঞেস করে আমি ওকে বলি যে বলি না, আমি প্রথমে বলি যে তুমি একটু সময় দাও, আমি তোমার রিকোয়ারমেন্টগুলো দেখতেছি। এবং এখানে আরেকটা জিনিস বলি এই ক্লায়েন্টগুলোকে যে আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি, আমি 1 ঘন্টার মধ্যে তোমার এই একটা প্রজেক্টের একটা রিপোর্ট নিয়ে আমি ব্যাক করতেছি। এবং ঠিক 20 মিনিট অথবা 20 মিনিটের আগে আমি গিয়ে তাকে ওই রিপোর্টটা দেওয়ার পর সব বিস্তারিত বলার পর টাইম সে যেটা চায় আই ডোন্ট নো, আমি তাকে ডাইরেক্ট টাইম বলি না, আমি ওই সেম ভাবে একই জিনিসই আবার রিপিট করি যে আমি তোমার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমার প্যাকেজের রেগুলার টাইম অনুযায়ী 4 দিন সময় লাগে, তোমার কত সময় লাগবে আমাকে বলো, কত সময়ের মধ্যে লাগবে আমাকে বলো। ও যদি বলে দেন গুড, আর যদি না, অনেক ক্ষেত্রে এরা ওই না বললে আবার দেখেন যে ইগনোর করে চলে যায়। দেখতেছি অনলাইনে আছে বা সিন কোর্সে রিপ্লাই দেয় নাই, সেক্ষেত্রে আমি এই ক্লায়েন্টগুলোকে আবার একটা বলি যে এই কাজের জন্য আমি আবার একটু রিসার্চ করে দেখলাম, আর আমি 2 দিনে করে দিতে পারবো তোমাকে কাজটা। তো এখানে আমি প্রথম নতুন যারা ক্লায়েন্ট আসে তাদেরকে ওই যে ফাস্ট ডেলিভারির জন্য চার্জ করি না, রিপিট আসলে আমি চার্জ করি। তো কেন করি সেটা, কারণ ওই ক্লায়েন্টগুলোকে মানে আটকায় রাখার জন্য, রিপিট ক্লায়েন্টগুলোকে মানে নতুন ক্লায়েন্টগুলোকে প্রথমে আটকায় রাখার জন্য। আমার কাজের কোয়ালিটি দেখলে সে আসবে, সেটা আমি কনফিডেন্ট। তো এখন বিষয় হচ্ছে যে ওই টাইম যখনই দিচ্ছে এই কাজটা আমি করি, দেন আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে যদি বড় প্রজেক্টের কাজ হয়, ধরেন যে 1000 লিডের কাজ লাগবে, তো সে মিনিমাম 3-4 দিন তো সময় লাগে। তো ধরে যে 3 দিন সময় লাগবে, আমি তাকে বলি যে আমার এই কাজটা করতে 4 দিন সময় লাগবে, বা আমি 12 ঘন্টা সর্বনিম্ন বেশি নিই। ঠিক আছে, 12 ঘন্টা বেশি নেই। নেওয়ার পরে এই ক্লায়েন্টটাকে আমার হাতে 4 দিন যখন সময় থাকে, তখন আমি করি কি 2 দিন অথবা 3 দিনে কাজটা ডেলিভার করি। এবং ডেলিভারির মধ্যেও একটু পাম্পটি দেয়, সেটা হচ্ছে যে পাম্পটি না, আমি তো লিগালি কাজ করছি, এছাড়াও একটু বেশি বাড়াই চাড়াই বলি, সেটা হচ্ছে যে আমি আমার টিমকে নিয়ে অনেক বেশি এফোর্ট দিচ্ছি, অন্যান্য কাজ ফেলায় রাখে তোমার কাজটা দেখছি, আমি বুঝতে পারতেছি তোমার কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি আমার কাজ অন্যদের কাজ ফেলায় রেখে তোমার কাজটা করলাম এবং তোমাকে 2 দিনে আমি কাজটা ডেলিভারি দিলাম। আশা করছি তোমার এটা অনেক বেশি হেল্প করবে। ডেলিভারি করলে এগুলো ক্লায়েন্ট থেকে টিপস পাওয়া যায় অনেক ভালো। এই হচ্ছে টাইমের বিষয়, যে টাইম যখন কোনো ক্লায়েন্ট জিজ্ঞেস করে তাদের কাজটা নেওয়ার আগে আমি আসলে কাজটা টাইম মতো করে দিতে পারবো কিনা, এই কনফিডেন্সটা যদি না থাকে সেক্ষেত্রে এই ক্লায়েন্টদের কাজ না নেওয়াটাই বেটার। কারণ যদি টাইমলি ডেলিভার না করতে পারি, এরা কাজ ক্যান্সেল করে, দেন হচ্ছে খারাপ রেটিং দেয়। সেম ওয়েতে এই প্রাইজিংয়ের ক্ষেত্রেও
যারা আসে, তো এইখানে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে প্রাইজিং এর ক্ষেত্রে যে ক্লায়েন্টগুলো আসে সেগুলো যদি কাজের কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু রেটিং খারাপ দেয়। তো এখানে প্রাইজিং এর যে ক্লায়েন্টগুলো, আমি এগুলোর মধ্যে অনেক বেশি সম্ভাবনা দেখি। কিভাবে? তো যারা প্রাইজিং জিজ্ঞেস করে অনেক ছোট ক্লায়েন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের ক্যাটাগরিতে যেমন ধরেন যে $5 $10 ক্লায়েন্টও অনেক বেশি। তো যখন কাজ থাকে, যে বললাম গায়ে চর্বি থাকে, তখন হয় কি ওই যে ছোট ক্লায়েন্টের কাজ যারা পুরাতন মানে নেয় ঠিকই, কিন্তু সন্তুষ্টি থাকে না ভিতরে। ঠিক আছে। আর নতুন যারা আছে, সেটা প্রথমে বললাম যে রিকোয়ারমেন্ট না দেখে কাজ নিয়ে নেয়, নিয়ে পরে আল্লাহ আল্লাহ করে। তো আমার কাছে আমি যেটা করি সবসময়, আমার কাছে ওই বড় ক্লায়েন্ট ছোট ক্লায়েন্ট বলতে কিছু নেই, ছোট ক্লায়েন্টগুলোকে আমি বেশি গুরুত্ব দিই। এখানে হচ্ছে যেহেতু আমি ফাইবার কিন্তু কথা বলতেছি, ফাইবারের ছোট ক্লায়েন্টের কাছে সবচাইতে বেশি রিভিউ ভালো পাওয়া যায়। আমি যখন $10 কাজ নেই, ক্লায়েন্টকে $25 কাজ ডেলিভার করি। সরি, $10 কাজ নিলে $15 কাজ ডেলিভার করি, $20 কাজ নিলে আমি $25 কাজ ডেলিভার করি। তো এতে হয় কি, ক্লায়েন্টগুলো অনেক স্যাটিসফাইড হয় এবং তারা ফিডব্যাকটা অনেক ভালো দেয়, যেগুলো হচ্ছে প্রাইস জিজ্ঞাসা করা আমাকে। দেন এই ক্লায়েন্টগুলোকে ফিডব্যাক যে বিষয়টা আছে, ফিডব্যাক, প্রাইভেট ফিডব্যাক, এটা পাওয়া যায় ভালো। কিন্তু প্রাইভেট ফিডব্যাক নিয়ে আমি কাছে কথা বলতে চাইছিলাম, বাট ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। তো এটা নিয়ে ইনশাল্লাহ আগামীতে আমি কথা বলবো। তো আমি আজকে হচ্ছে এই কয়েকটা বিষয় নিয়ে মূলত কথা বলতে চাইছি। তবে আরেকটা বিষয় আমি বলি, সেটা আমার হচ্ছে একাডেমিক কথাবার্তা এখন পর্যন্তই। এখন একাডেমিকের বাইরে একটু আসি, সেটা হচ্ছে এই যে এতক্ষণ বকবক করলাম, প্রায় কত মিনিট আই ডোন্ট নো। তো এগুলো করতেছি কেন, বা এই কথাগুলো কেন বললাম? এর আগে হচ্ছে কাউসার ভাই বললো, অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বললো। দেন হচ্ছে ফয়সাল ভাই বললো। কেন বলবো এই কথাগুলো? এটা হচ্ছে যে কোনো একটা প্রবলেমের সলিউশন, একটা অপরচুনিটি ধরা, অথবা এই দুটার মধ্যে একটা সমস্যার সমাধান আর একটা হচ্ছে অপরচুনিটি, এই দুইটাই। তো আমিও তো বললাম এখানে অনেকগুলো কথা, এখানে অনেকগুলো সমস্যার কথা বললাম, একটা সলিউশনের কথা বললাম। তো এটা তো আর একদিন প্রত্যেকদিন ঘটবে না সবার। তো এখানে আমাদের জীবনে কিন্তু এরকম একটা দুইটা সমস্যা না, অনেক সমস্যা থাকে। তো এই সমস্যা, বিশেষ করে ফাইবারের ক্ষেত্রে যদি আমি ধরি, তো সমস্যাগুলোকে শুধু এই জ্ঞান নিয়ে ট্যাকেল দেওয়া সম্ভব। এখন যদি আমি জিজ্ঞেস করি কাউসার ভাই কোন কথাগুলো মনে ছিল, কেউ কিন্তু সহজে বলতে পারবে না, দু একটা কথা বাদে। ফয়সাল ভাইয়ের কোন কথাগুলো মনে আছে, কেউ বলতে পারবে না। দেন হচ্ছে আমার কোন কথাগুলো এতক্ষণ আমি বক বক করলাম, কেউ কিন্তু বলতে পারবে না। এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। তো এখানে আমি যে বিষয়গুলো ইয়ে করি, তো এই যে প্রতিনিয়ত আমাদের প্যারাগুলো যায়, সম্ভাবনাগুলো আসে, তো এখানে আমি নিজেকে মোটিভেট রাখি কেমনি? ঠিক আছে। যেমন ধরেন যে সবার ফাইবারের কাজ ডাউন, আমারও কাজ ডাউন। ঠিক আছে, সবার একটা মেন্টাল প্রেশার, আমারও মেন্টাল প্রেশার। তো আমি যেহেতু এখানে আসছি, আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি যেহেতু টুকটাক, তো আমি যে বিষয়টা থিঙ্ক করি সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমি সবসময় বিশ্বাস রাখি নিজের উপরে যে আমি হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমি জুবায়ের আহমেদ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমি এই প্রবলেমটা সলভ করবে না তো কে করবে? আমার নিচের উপরে কেউ নাই পৃথিবীতে। আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে যদি প্রবলেমের সলিউশন না করতে পারি, সেক্ষেত্রে কে করবে? এই একটা বিশ্বাস আমি সবসময় রাখি। দেন হচ্ছে আরেকটা জিনিস রাখি, সেটা হচ্ছে শুনতে হাস্যকর মনে হলেও আমি ওই যে একটু আগে কথা বলবো আমাদের চায়ের পার্টি নিয়ে, যে কই চা হবে, তো বাংলাদেশের এই জায়গায় হলে ভালো হয়। আমাদের অযোধ্যা বললেন না, বাংলাদেশের বাইরে যাওয়া উচিত। এই যে আমি থিঙ্কটা করি সবসময় এরকম, যে আমি মনে মনে ভাবি যে আমি হচ্ছে এক সময় বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সারদের তালিকায় থাকবো, বা বিশ্বের বড় ফ্রিল্যান্সারদের তালিকায় থাকবো। এটা হচ্ছে আমার মাইন্ডসেট, সব সময় থাকে। এটাতে হয় কি, তো আমার এই যে কাজের মুভমেন্ট, আমার কথাবার্তা বা আমার চলাফেরা, এটাতে একটা ওই ভাব আসে, বুঝলেন? তো এই ভাবটা অনেক দূর নিয়ে যায়। ধরেন যে অতীত থেকে আমরা কি শিখছি, একটা লার্নিং করে সামনে বর্তমানে আসছি, আসে যে টাইমের দেখতেছি এখানে টাইম লেখা আছে, কিন্তু ফিউচারে কি হবে আই ডোন্ট নো। নিয়ে যাওয়ার মতো কি আছে আমার হাতে? এই একমাত্র বিশ্বাসটাই আছে, যেটা আমি এখন আপনাদেরকে বললাম, যে
আমি ফিল করি আমি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সার হব, আমি বিশ্বের সবচেয়ে বড় ফ্রিল্যান্সার হব, দেন আমি ফিল করি যে আমি সলিউশন করতে পারবো না, তো কে পারবে। আরও হাস্যকর কিছু উদাহরণ দিই যে আমি যেটা পার্সোনালি রিয়াল ইয়ে করি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো নাম শুনছেন ভগৎ সিং। উনি হচ্ছেন যে ভারতের যখন ওই 47-এর আমাদের 47-এ না, যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়, তখন হচ্ছে গান্ধী ছিল, গান্ধীর অপোজিটে ছিল হচ্ছে গান্ধী তো হচ্ছে ওই যে কি বলে হিংসার বিরোধীরা, কিন্তু ওই ভগৎ সিং ছিল হচ্ছে হিংসার পক্ষে। তিনি হচ্ছে যে বম দিয়ে উড়াই দিয়ে সবকিছু জয় করবে শত্রুদের কাছ থেকে, এই টাইপের মানসিকতা, মানে আমাদের জুলাই আন্দোলনের মতো। তার বয়স ছিল মাত্র 25 বছর। তিনি যখন মারা যান, 25 বছর বয়সের আগে তিনি গোটা ভারতবর্ষে গান্ধীর চাইতে তার ইমেজ, পপুলারিটি, এটা গান্ধীকে মানে গান্ধীর চাইতে মানে বেশি ছড়ে গেছে। মানে গান্ধীর যেই ধরেন যে 1 মিলিয়ন হয়, ওর হয়ে গেছে 2 মিলিয়ন, এরকম টাইপের সে ফলোয়ার গেইন করছে। মাত্র 25 বছর বয়স। সে হাতে কতদিন হয়তো সময় পাইছে? 5 বছর, 10 বছর, 10 বছরও পায় নাই, 25 বছরের কত বছর সময় পাবে? তো আমি এখন এভাবে নিজে কিছু চিন্তা করি যে 25 বছর বয়সে যদি এত কিছু করতে পারে, আমার বয়সও তো পার হয়ে গেছে। যখন 25 বছর আগে ছিলাম, তখন ভাবতাম তাহলে আমি কেন করতে পারবো না? এই যে মোটিভেশনগুলো নিজের মধ্যে নিজেই দিই আমি, এটা দিলে আমি এই সব এটাকে আমি কন্ট্রোল করতে পারি, বা একটা মেন্টালি প্রেশার এই জিনিসটা থাকে না, বা নিজেকে স্বাভাবিক রাখতে পারি। অথবা যখন অনেক বড় কিছু পেয়ে যায়, তখন ওই আত্মহারা হয়ে যায় না, কন্ট্রোল রাখা যায় নিজেকে। এই জিনিসটা আসলে আমার মনে হয় সম্ভব। তবে যে যতই আমাদের প্যারা আসুক, আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো। আমি যদি পিকচারে দেখাই, আমার স্ক্রিনটা দেখ, এটা ধরনের একটা সমস্যা। তো সমস্যাটা যদি আমি ছোট করি, সব সমস্যা, সব পাওয়া এটার নিচে চলে যাবে, এবং আমাকে ওই বিশ্বাসের জায়গা থেকে নড়াতে পারবে না। এই জিনিসটা আসলে কেউ কিছু করতে পারবে না, বা কেউ এখানে কেউ হাত দিতে পারবে না এই বিশ্বাসের জায়গাটা, যদি আমার ভিতরে থাকে। এবং এটাই আমার হচ্ছে ফুয়েল।